আচ্ছা, ক্লাস শুরু করতেছি আমরা আজকে আমাদের থার্ড ক্লাস। আপনাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হচ্ছে? হ্যালো? ভাই ওই যে ভিডিও করার সময় আর কি ফ্লুয়েন্সি কম থাকে, এটাই বারবার এটা বারবার আটকে স্বাভাবিক, আটকে যায়। এটা নার্ভাসনেসের কারণে হয়। কারণ হচ্ছে ক্যামেরার সামনে কথা বলাটা, অনেকে বাংলায় কথা বলতে, নিজের মাতৃভাষায় কথা বলতে অনেক সমস্যা হয়। এটা আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। যখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে থাকবেন, আস্তে আস্তে কনফিডেন্স বাড়তে থাকবে। আর এটা আপনার মেইনলি হেল্প করবে যখন আপনি ভিডিও কনফারেন্সে অথবা সামনাসামনি একজন নেটিভ অথবা হচ্ছে ইন্ডিয়ান বা যেই এক্সামিনার থাকুক আপনাদের স্পিকিংয়ে, তাদের সাথে আর কি কমিউনিকেশনের সময় আর কি আপনাদের হেল্প করবে। তো এই জন্য আমি অভ্যাসটা করতে বলতেছি এখন থেকেই। যতই কষ্ট হোক করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা অ্যাসাইনমেন্ট আদৌ করতেছেন কি না এটা তো আমি বুঝতেছি না। তো এখন থেকে আপনারা কি লিখছেন, ওই যে টপিকগুলোতে কি লিখছেন সেটা ছবি তুলে আমাকে দিবেন। প্লাস অ্যাটলিস্ট একটা ভিডিও, 2 মিনিটের একটা ভিডিও আপনারা কি কথা বলছেন আমাকে পাঠাবেন সবাই, হোয়াটসঅ্যাপে, পার্সোনালি। গ্রুপে দিবেন না, আমাকে পার্সোনালি দিবেন। ও গ্রুপে তো অপশানই নেই, আমি অফ করে রাখছি। যাই হোক, আমাকে পার্সোনালি 2 মিনিটের একটা ভিডিও দিবেন প্রত্যেকেই। প্লাস হচ্ছে কি লিখছেন ওই টপিক ওয়াইজ, সেগুলো আমাকে পাঠাবেন। এতে করে আমি বুঝবো যে আপনাদের অগ্রগতিটা কেমন, প্লাস হচ্ছে আপনারা সঠিক ওয়েতে আর কি প্র্যাকটিস করতেছেন কিনা। মেহেদি হাসান কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি নিউজ পেপার কিনছেন সবাই? হ্যাঁ ভাই, শুনি নাই। ডেইলি মিরর যেটা আছে ওটা পড়তেছে ভাই। আচ্ছা, ডেইলি মিরর তো পড়বেনই, একটা নিউজ পেপার কিনেন। কারণ হচ্ছে ওই ডেইলি মিররের তো আর ওয়ার্ডের নোট করে রাখতে পারবেন না। তো একটা নিউজ পেপার কিনলে, তখন নিউজ পেপার যখন পড়বেন, প্রতিটা আর্টিকেল পড়বেন, তখন ওখানে একটা আহ, মানে নোট করার একটা অপশন থাকে। একটা যে ওয়ার্ডটা পারি নাই, সেই ওয়ার্ডটার অর্থটা একটু সাইডে লিখে রাখলাম। তাহলে সেকেন্ড ডে যখন আপনি আবার সেম আর্টিকেলটা পড়বেন, তখন দেখবেন যে আহ, এই ওয়ার্ডটা আপনি পারেন কিনা। আমার মনে হয় একবার যদি এইভাবে দেখেন তাহলে আপনার ওই ওয়ার্ডটা অনেকদিন মনে থাকবে। কারণ হচ্ছে মানে লিস্ট ধরে ধরে ওয়ার্ড মুখস্থ করলে 10-11 দিন পরে মানুষ ভুলে যায়। কারণ এটা আমাদের নেচার। এইটা রিসার্চ তো তাই বলে যে একটা মানুষ খুব ভালো মেমোরি থাকা সত্ত্বেও কোনো কিছু মুখস্থ করলে 11 দিনের মাথায় ভুলে যায়। এটা অ্যাভারেজ একটা সো এই জন্য লিস্টেড আকারে মুখস্থ না করে একটা পেপার থাকলে কনটেক্সচুয়ালি ওয়ার্ড ভোকাবুলারি মুখস্থ করা বেশি ইফেক্টিভ হয়। আরেকটা বিষয় হচ্ছে ওই যে ওয়ার্ডগুলো যখন আপনারা ওই বাংলা ডিকশনারিতে দেখবেন অথবা গুগলে যখন ওয়ার্ডগুলো দেখবেন, তো ওগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো একটু শুই নেন। মানে শুধু অর্থ দেখে রেখে দিয়েন না, অর্থ দেখবেন, প্রোনাউন্সিয়েশনটা শুনবেন, শুনেও পারলে মুখে ওই প্রোনাউন্সিয়েশনটা অনেকবার বলবেন। বারবার শুনে শুনে ওটার সাথে কপি করার চেষ্টা করবেন এই প্রোনাউন্সিয়েশনটা। তাহলে ওয়ার্ডগুলোর উচ্চারণগুলো আপনারা ভালো করে শিখে ফেলবেন আশা করি। আরেকটা বিষয় হচ্ছে ওই ওয়ার্ড দিয়ে পারলে কিছু সিম্পল সেন্টেন্স তৈরি করেন, তাহলে ওই ওয়ার্ডটার ব্যবহারটাও আপনারা শিখে ফেলবেন। তো এভাবে আপনি 10টা ওয়ার্ডও যদি শিখেন, আশা করি আপনাদের আচ্ছা, এটা পরে দেখবো ভাই। আচ্ছা, এভাবে যদি আপনারা 10টা ওয়ার্ডও শিখেন, দেখবেন এই 10টা ওয়ার্ডই কাজে লাগবে। আচ্ছা, আজকে একটু ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আলোচনা করি। ইনভেস্টমেন্ট ভার্সেস প্রফিট, এইটা নিয়ে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন বিদেশে যে আমরা স্কলারশিপ নিয়ে পড়তে যাব, নিজের নিজের সামর্থ্যে পড়াটা আসলে খুব টাফ। কোটিপতির সন্তান না হলে আসলে পড়া যাবে না বিদেশে, সোজা কথা। বিশেষ করে ইউএসএতে, ইউএসএ কানাডাতে। তো তাহলে আমাদের লাগবে হয় ফেলোশিপ, স্কলারশিপ অথবা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ লাগবে।
তো গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের কথা বলি। অ্যাসিস্ট্যান্টশিপটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হয় অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হয়। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের কাজ হচ্ছে প্রফেসরদের আন্ডারে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। ওরা খাতা কাটে অথবা হচ্ছে আন্ডারগ্রেডের খাতা খাতা কাটে, ক্লাস নেয় মাঝে মাঝে, আর ল্যাবে মেন্টরিং করে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ তো বুঝেনি আশা করি, কারণ ওইটাও একটা রিসার্চ ওয়ার্কই। ওই ডেটা কালেকশন করা, ডেটা অ্যানালিসিস করা, বা প্রফেসরের যে রিসার্চ ওয়ার্কগুলো আছে সেগুলোতে হেল্প করা, এগুলা। তো এইসব কাজগুলো আসলে জব, মানে জব আর কি। এটা জব স্যালারি পাবেন, ও যেটা দিয়ে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টশিপ পেলে কি প্রফেসর টিউশন ফিটা ফ্রি করে দেয়। আর অ্যাসিস্ট্যান্টশিপের যে মানে স্যালারিটা থাকে সেটা দিয়ে আপনার থাকা খাওয়া হয়ে যাবে, কিছু টাকা থাকেও পকেটে যদি একা যান। আর কে যদি আর স্ত্রী ওয়াইফকে যদি নিয়ে যান তাহলে ওই টাকা দিয়ে আপনাদের ফুল খরচ হয়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্টশিপে আসলে 1800 থেকে $2500 মতো দেয়। অ্যাভারেজে ধরলাম $2200 দিবে আপনাদেরকে। আর স্কলারশিপ ফেলোশিপ এগুলাতে আর কি টোটালটা কভার করে না, হয়তো 50% 70% এরকম আর কি কভার করে। বাকি টাকা ভাইয়া নিজের পকেট আইএলটিএস থেকে যাবে। ব্যান্ড 6.5 কি 50% স্কলারশিপ দেয়? আমি একটু পরে এগুলো নিয়ে কথা বলবো। মান্থলি $2200 মতো আপনাদের অ্যাভারেজে পাবেন। আমি কিন্তু এটা আন্ডারগ্রেড না, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের কথা বলতেছি, মানে যারা মাস্টার্স পিএইচডির জন্য যাবে তাদের কথা বলতেছি। আন্ডারগ্রেডে কিন্তু নাই, স্কলারশিপ নাই তেমন। দেখ, মান্থলি $2200, এইটা টাকায় কনভার্ট করলে বর্তমান 21 টাকা কত পয়সা যেন দেখলাম আমি, সেই অনুসারে আজকে দেখেন 2,67,000 টাকার মতো প্রতি মাসে আপনারা পাবেন। ইয়ারলি আপনাদের বছরে 32 লাখ টাকার উপরে। এটা এই টাকা যদি আপনার অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে না পান তাহলে অ্যাটলিস্ট 50% স্কলারশিপ সাধারণত সব মোটামুটি সব ইউনিভার্সিটিগুলাই দেয়। তাও কিন্তু দেখেন 16 লাখ টাকার মতো আপনাদের নিজের পকেট থেকে প্রতি বছর খরচ যাবে। মাস্টার্সে এই টাকা যদি এই স্কলারশিপ যদি না পান তাহলে মাস্টার্সে আপনি 2 বছর পড়বেন, এতে আপনাদের প্রায় 64 লাখ টাকা খরচ যাবে। আর পিএইচডি 5 বছরে আপনাদের 1,60,00,000 টাকা চলে যাবে। তো এই জিনিসটা এত টাকা কভার করতে গেলে অবশ্যই তাহলে আপনাদের অ্যাসিস্ট্যান্টশিপ লাগবে অথবা স্কলারশিপ লাগবে। তো স্কলারশিপ ফেলোশিপ কাদের দিবে, মানে ভাই কাদের এটা দিবে? তো হ্যাঁ। জি ভাই, এটা শুধুমাত্র ইউএস এর জন্য বলতেছেন না? ইউএস কানাডা একই রকমই, আমি ও, ইউএস কানাডার কথা বলতেছি মেইনলি। আর কিছু আচ্ছা। যেমন আছে ফিনল্যান্ডে কম টাকা লাগে, তারপর ডেনমার্কে মোটামুটি 15 লাখ টাকা দিয়ে হয়ে যায়, আর জার্মানি তো ফ্রি। তা আবার জার্মানির সব ইউনিভার্সিটিও ফ্রি না, খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে অনেকগুলো যেগুলো ফ্রি না। জার্মানিতে কিন্তু আপনার বিষয় আছে, টিউশন ফিটা ফ্রি হইলেও ওই কাজকর্ম করে আপনাদের থাকা খাওয়ার খরচ উঠাইতে হবে। ওই কিন্তু আমি মেইনলি অ্যাসিস্ট্যান্টশিপটাকে কেন ফোকাস করতেছি, কেন অ্যাসিস্ট্যান্টশিপটা পেলে আপনার যে মানে জাপান বলেন জার্মানি বলেন এখানেও অ্যাসিস্ট্যান্টশিপের ব্যবস্থা আছে। অ্যাসিস্ট্যান্টশিপ যদি পান তাহলে এই যে থাকা খাওয়ার এই প্যারাটা থাকতেছে না আপনাদের, থাকা খাওয়ার খরচটা এই অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে উঠে যাচ্ছে। কিন্তু অ্যাসিস্ট্যান্টশিপ কি সবাইকে দিবে? সবাইকে দিবে না, কোয়ালিটি থাকতে হবে। তো স্কলারশিপ ফেলোশিপ কোয়ালিটি থাকতে হবে। এখন ধরেন 1,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার 100 জন স্কলারশিপ পাবে অথবা ফেলোশিপ পাবে, সবাই তো পাবে না। আর অ্যাসিস্ট্যান্টশিপ তো আরও 10 জন পাবে। যেমন আজকে আজকে যা পিএইচডি রিয়া করলাম এখানে ওই ওয়েক ফরেস্টে, ওই ফিজিক্সে 50 জন পিএইচডি অ্যাপ্লাই করছে, তার থেকে মাত্র 5 থেকে 10 জনের মতো নিবে। তো এই 5 থেকে 10 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ পাবে, তাদের টিউশন ফি ফ্রি পাবে। তো বাকি টাকা তো তাদের খরচ, মানে থাকা খাওয়ার খরচটা অ্যাসিস্ট্যান্টশিপ না পেলে ওরা তো কভার করতে পারবে না। অ্যাসিস্ট্যান্টশিপ ওই 5 থেকে 10 জন টিউশন ফি ফ্রি পাবে, কিন্তু অ্যাসিস্ট্যান্টশিপ পাবে আরও কম। তো এতগুলো টাকার ধরলাম 16 লাখ টাকা আপনাদের বছরে যে খরচ যাবে, এইটা তাহলে কিভাবে কভার করব? সেটার জন্য আমার কোয়ালিটি লাগবে। সেই কোয়ালিটিটা ডেভেলপ করা আসলে নিজের প্রতি ইনভেস্ট করা, আপনাদের উপরে আপনাদের কিছু ইনভেস্ট করতে হবে। সেটা হচ্ছে আমি এটার একটা মানে টোটাল ইনভেস্টমেন্টের একটা হিসাব আপনাদেরকে দেখাইতেছি।
যেমন আপনারা আইএলস কোর্সে ঢুকছেন, এখানে আপনাদের 1500 টাকা খরচ গেছে। তারপর আইএলস এক্সাম দিবেন, এখানে 24,950 টাকা খরচ যাবে। যেমন আমার জিআরই মাস্টার্স ক্লাস যদি করেন তাহলে আপনাদের 3500 টাকা খরচ যাবে। আর আমি প্রেফার করি গ্রেক ম্যাটের 2 মাসের একটা প্যাকেজ কিনে নেওয়াটা। গ্রেক ম্যাট হচ্ছে greg.com, এই ওয়েবসাইট থেকে ওদের 2 মাসের একটা প্যাকেজ কিনে নেবেন, ওখান থেকে ক্লাস করাটা আমি বেশি প্রেফার করি। তো ওখানে তো $16 একটা কোর্স, ওইটা 2000 টাকার মতো খরচ যাবে আপনাদের ওই কোর্সটা কিনতে। তো ওইটা আমি বেশি প্রেফার করি। তারপরে যদি আপনারা জিআরই এক্সাম দেন তখন ওখানে 28,600 টাকা লাগবে। তারপরে যদি আপনি আমার কাছে রিসার্চ মেথোডোলজি, থিসিস পেপার রাইটিং, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস উইথ RRMS অফিসের কোর্সটা করেন, তাহলে এখানে এটাও 3500 টাকা লাগবে। সিভিএসওপি, ইমেল রাইটিং, ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেসর রিসার্চিং, এই জিনিসটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো। এটা তো আপনাদেরকে গত ক্লাসে বলছি, যদি এই যে রিসার্চ মেথোডোলজির ক্লাস ইয়াটা করেন কোর্সটা, তাহলে এটা ফ্রি পেয়ে যাবে। তারপর জিআইএস এর কাজ যদি শিখতে পারেন, নাও শিখতে পারেন, যেটা না শিখলেও সমস্যা নেই। যারা আর কি মেনলি রিসার্চের একটা এক্সট্রা একটা মানে এটা বেনিফিট আছে, যদি নাও থাকে তাও সমস্যা নেই। কিন্তু ওই যে রিসার্চ মেথোডোলজি আর ডেটা অ্যানালিসিসের কোর্স মাস্ট, এটা করতেই হবে। কারণ এই যে এটা যদি না থাকে তাহলে আপনাকে ওই অ্যাসিস্ট্যান্টশিপের প্রতি গুরুত্ব দিবে না। আর জিআরই তো মাস্ট। আর পাবলিকেশন যদি করতে চান, আপনারা যদি নিজেদের নামে অ্যাটলিস্ট একটা পাবলিকেশনও করতে চান, তাও মোটামুটি 5 থেকে 10 হাজার টাকা খরচ যায়। আমার 4টা পাবলিকেশনের কাজ চলতেছে। আমার ওই রকম প্রায়, মানে যেহেতু শেয়ারে করতেছি, তাও আমার ওখানে প্রায় 20,000 টাকার মতো খরচ যাবে। আর ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড ব্রোঞ্জ স্ট্যান্ডার্ডটা, এটা করতে গেলে 2500 টাকা খরচ যায়। আর এই যে মলিকুলার বায়োটেকনোলজি, এইটার কোর্সটা আমি আমি এটার ইন্টার্নশিপটা আমি করতে বলবো এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি থেকে। কারণ আমি যে প্রফেসরদের প্রোফাইল ঘাটাই, তো তারা দেখি প্রায়ই এই মলিকুলার লেভেলের কাজ করে। তো আপনার যদি মলিকুলার লেভেলের কাজের এক্সপিরিয়েন্স না থাকে, ওরা আপনাকে গুরুত্ব দিবে না। তো আমি বলবো আপনাদের যদি ফুল স্কলারশিপ বলেন অথবা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইতে হয়, তাহলে আইএলসে ভালো স্কোর লাগবে, 7 মিনিমাম পাইতে হবে আইএলসে যদি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চান। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য 7 লাগবে না, ওটা 6.5 হলেও হবে। আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা একটু স্বাভাবিকভাবে হার্ড হবে, কারণ আপনি ওখানকার আন্ডার গ্র্যাজুয়েটদেরকে পড়াবেন, ওখানে আপনি টিচার হিসেবে যাবেন বলতে গেলে। তো ওইটা কিন্তু চারটেখানি কথা না। তো তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটাকেই ধরে রাখেন, যে অ্যাটলিস্ট 6.5 থেকে 7 পাইতে হবে আমার, এটা ধরে রাখেন। তাহলে দেখেন এখানে আপনার তাও এই যে আইএলস এক্সামের খরচ, জিআরই এক্সামের খরচ, জিআরই কোর্স মানে গ্রেক ম্যাট থেকেও করেন তাও 2000 টাকা লাগতেছে। আর রিসার্চ মেথোডোলজি, ডেটা অ্যানালিসিস শিখতে হবে, এখানেও 3500 টাকা লাগতেছে। আর জিআইএস এর কাজ শিখতে পারেন, নাও শিখতে পারেন, কিন্তু মলিকুলার বায়োটেকনোলজি থেকে ইন্টার্ন করেন। এখানে 21 দিনের একটা ইন্টার্নশিপ, ওই 7 দিন গেলেই হয়। 7টা দিন একটু কষ্ট করে ওই গাজীপুরে শ্রীপুরে যে একটু যাইতে হবে। আর ডিউক অফ এডিনবার্গটা একটু করে নিন। এখন তুলনা করেন এখানে আমি যদি সব কটাও ভাই, করেন। হ্যাঁ, ওই ইন্টার্নশিপ ইন মলিকুলার বায়োটেকনোলজি এটাতে হচ্ছে একবার মানে কি বলে এটাতে আবেদন করছিলাম ভাই করার জন্য। হুম, তো ওদের নাকি ভ্যাকেন্সি ছিল না, এভাবে বলছিল আর কি। তো এটা একটা চাপ। আবার আমাকে বলছিল যে আপনি আপনি যে করছেন এটা আবার করতে হবে, তখন থাকবে কিনা সেটাও শিওর না। হ্যাঁ, মানে বারবার মেইল করতে হবে ওদেরকে, মেইল করতে হবে। ওরা যখন ভ্যাকেন্সি থাকবে তখন আর কি আপনাকে রিচ করবে, যে হ্যাঁ এখন ভ্যাকেন্সি আছে, এখন অ্যাপ্লাই করেন, টাকা দেন, অমুক, এই আর কি। ভাই, হ্যাঁ, এই কোর্সটা কখন করতে হয় মলিকুলার বায়োটেকনোলজির? এটা আর কি মানে কম তো, মানে 21 দিনের তো, এটা অনার্স শেষ করে করো, সমস্যা নেই। অনার্স শেষ হইলে তারপর করো, তখন একটু ফ্রি থাকবো, তখন করে ফেলো। আর ডিউক অফ এডিনবার্গ এখনই শুরু করতে হবে, আমি এটা বলি, কারণ এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে একদম বিশাল একটা পুশ দেবে। কারণ কিছু না থাকলে অন্তত এটা একটা ভালো ব্যাকআপ দিবে। আর পাবলিকেশনের ব্যাপারটা একটু চোখ কান খোলা রাখতে হবে। যারা সিনিয়র আছেন, যারা কিনা এমএস এই যে এখন যারা এমএস কমপ্লিট করছে, তারা হচ্ছে পাবলিকেশনের প্রতি অনেকে যেতে চাবে। তো তখন তাদেরকে যদি একটু ধরতে পারো,
যে ভাই আপনার পাবলিকেশন আমার নামটা দিয়ে দিয়ে আমি কি টাকা দেবো না আপনারে, এরকম যদি করে আপনি যদি ম্যানেজ করতে পারো তো ভাই কিছু লাভ হবে। হ্যাঁ পাবলিকেশন বিষয়টা ভাই হচ্ছে আম, আমাদের টিচার বললো আর কি যে দেশীয় জার্নালগুলোতে পড়ে কোনো লাভ নেই, দেশ না, বিদেশ। দেশীয় না, দেশীয় জার্নালে করা যাবে না, এটা ইন্টারন্যাশনাল জার্নাল হইতে হবে। তা আবার দেখতে হবে এগুলো প্রিডেটরি জার্নাল যাতে না হয়। তো ইন্টারন্যাশনাল জার্নাল যেগুলা কি মানে যেটার অ্যাটলিস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 আছে এরকম, 2-এর উপর, 2 বা 2-এর উপর থাকলে সব থেকে ভালো। ইম্প্যাক্ট ফ্যাক্টর 2-এর নিচে থাকলে আবার ওগুলা তেমন ভাও পায় না। কিন্তু আমাদের ভার্সিটির থিসিস তো তেমন ভালো না এখন, ওইরকম ভালো জায়গায় তো এটা পাবলিশ করার মতো না থিসিসগুলা। তো ভাই যদি হ্যাঁ, পাবলিকেশনের ক্ষেত্রে বললেন যে টাকা দিয়ে পাবলিকেশন করা যায়, মানে এটা কি আমি হেল্প করে করতে পারবো না যদি সিনিয়রদের যারা হ্যাঁ এটা মাস্টার্সে আছে হয়। তাদেরকে হেল্প করে? হ্যাঁ, বর্তমানে যারা মাস্টার্স করতেছে তাদেরকে যদি তাদের সাথে রিচ আউট করে যদি এরকম করতে পারো যে না আপনার এই কাজটা করে দেবো, বা আপনার রিসার্চ, আপনার ডেটা কালেকশন করে দিব, আমার নামটা দিয়ে দিন যখন পাবলিশ করবেন। এখন দেখতে হবে সে আসলে পাবলিশ করার জন্য ইচ্ছুক কিনা। কারণ আমি নিজের থেকে টাকা দিয়ে আমার ফ্রেন্ডদের পাবলিশ করে দিব বলছি, তাও অনেকে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে না, বুঝছেন? তো মানে কোন লেভেলের মানে যাই হোক ওদের নিয়ে না বলি। তো তাও 4টা করতেছি, নিজের একটা আর বাকি 3 জনের সাথে নাম দিয়ে করতেছি আর কি, ওখানে আমার টাকা লাগতেছে আর কি। তো আহ, আমার থিসিসটা অবশ্য স্ট্যান্ডার্ড একটা থিসিস ছিল, তো জিআইএস এর কাজ, এবং জিআইএস এর কাজ সমৃদ্ধ কাজ বা আমাদের পুরো ইউনিভার্সিটির কারো কোনো স্টুডেন্টের নাই, যেহেতু আমি জিআইএস এর কাজ পারতাম। আর ওই যে সালমা ম্যাডাম এন্টোমোলজি ডিপার্টমেন্টের, উনি এখন ইলিনয় আরবানা শ্যাম্পেন ওই ইউনিভার্সিটিতে আছে ইউএস এর। তো উনি আর কি অস্ট্রেলিয়াতে এমফিল করার সময় জিআইএস এর কাজ করছিল, তো ওনার সান্নিধ্যে আর কি আমি আমার থিসিসটা কমপ্লিট করতে পারছিলাম। তো ওই সময় আমি জিআইএস এর কাজ শিখে ফেলছিলাম। তো এইটা 4.5 ইম্প্যাক্ট ফ্যাক্টরের একটা খুব ভালো মানের জাপানিজ একটা জার্নালে পাবলিশ হচ্ছে ইনশাল্লাহ। তো এটা একটা খুব ভালো একটা বিষয়। আর বাকিগুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর 2-এর কাছাকাছি বা 2 এরকম চলতেছে। তো আমাদের দেখতে হবে এখন যে যারা এখন এমএস করতেছে তাদের থিসিসটা, তারা থিসিসটা পাবলিশ করার ইচ্ছা রাখে কিনা, নইলে তো খালি খালি খেটে তো লাভ নেই তাদের পিছনে। যদি তারা ইচ্ছা পোষণ করে পাবলিশ করতে, তাহলে তার পিছনে খেটে আহ, নিজের নাম দিতে পারো, অথবা যারা অলরেডি পাবলিশ করার জন্য অগ্রসর হচ্ছে তাদেরকে একটু অফার করে দেখতে পারো টাকা পয়সা। কারণ অনেকেই যে টাকা পয়সা যেহেতু লাগবে পাবলিশ করতে, তো তো স্বাভাবিকভাবে চাবে যে নাম দিয়ে যদি আমি একটু টাকা কমাইতে পারি, নিজের খরচটা কমাইতে পারি, অনেকে চাই। তো এই আর কি। তো আমি যদি বলি যে এই টোটাল যে অ্যামাউন্টটা এখানে, তাও যদি 71,000-এর মতো লাগতেছে, তো এইটা যদি আমি 1 বছরের খরচের সাথে তুলনা করি 16 লাখের সাথে, তাহলে চিন্তা করেন কত কম টাকা ইনভেস্ট করে কত বেশি প্রফিট আসতেছে যদি অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে যান। আর অ্যাসিস্ট্যান্টশিপের জন্য তো মাস্ট এগুলো লাগবেই। অ্যাটলিস্ট এই যে আইএলস, জিআরই, তারপর হচ্ছে এই যে এইটা রিসার্চ ডেটা অ্যানালিসিস, আর এই যে বায়োটেকনোলজির ইন্টার্নশিপটা ডিউক অফ এডিনবার্গ, এগুলো মাস্ট, এই কটা লাগবেই। ভাই হ্যাঁ, জিআরইটা নিয়ে একটু সংক্ষেপে বলবেন? জিআরইটা নিয়ে ক্লিয়ার না মানে। জিআরইটা আসলে কেন লাগে এটা বলি। আহ, আমাদের ভার্সিটির মানে পড়াশোনা এটার ব্যাপারে তো বিদেশে জানে না, যে আমাদের স্ট্যান্ডার্ডটা কেমন এটা তো জানে না। তো ওরা এই জন্য জিআরইটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে যে আমাদের রিজনিং অ্যাবিলিটিটা কতটুকু, না আমাদের বুদ্ধিমত্তাটা কতটুকু। এইটা বোঝার জন্য ওরা এই যে বিশেষ করে নর্থ, কি বলে, অস্ট্রেলিয়া আর হচ্ছে নর্থ আমেরিকান কান্ট্রিগুলা, এগুলো আর কি এটাকে বেশি প্রেফার করে। ইউরোপে তেমন লাগে না। ইউরোপে তাও জার্মানিতে জিআরই লাগে, তো জার্মানিতে ভালো ভালো ইউনিভার্সিটিতে জিআরই চায়। তো তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের পড়াশোনার স্ট্যান্ডার্ড সম্পর্কে তারা তো জানে না। আমাদের সিজিপিও আসলে ওদের ওরা কতটুকু মানে ওর্থ করে ওই ওদের ইউনিভার্সিটির জন্য, সেটা তো ওরা বুঝবে না, এই জন্য জিআরইর স্কোরটা দেখে ওরা।
এখন জিআরইতে তো দুইটা পার্ট থাকে, ভার্বাল আর কোয়ান্ট, আর একটা অ্যানালিটিক্যাল রাইটিং, এই তিনটা পার্ট থাকে। তো অ্যানালিটিক্যাল রাইটিংটা হচ্ছে আইএলস এর এসের লেখার মতো, একটা টপিক থাকে, সেই টপিকে আর কি লিখতে হয়। আইএলস এর এসে লিখার অ্যাবিলিটি থাকলে ওই যে অ্যানালিটিক্যাল রাইটিংটা হয়ে যায় মোটামুটি। আর আইএলস এর রিডিং পার্টটা, এটাতে যদি কেউ তুখোর হইতে পারে তাহলে জিআরইর মোটামুটি ভার্বালের পার্টটা তার জন্য ইজি হবে। জিআরইর ভার্বালের তখন একটা ওই যে ব্রেক ম্যাটের 2 মাসের কোর্স করে ওই প্র্যাকটিস, ওই যে 5 পাউন্ড একটা বই আছে, ওইটা কমপ্লিট করলে মোটামুটি ভার্বাল ভালো করা যায়। আর কোয়ান্ট হচ্ছে ম্যাথমেটিক্স, ওইটা বেসিক ম্যাথমেটিক্স আবার অ্যাডভান্স ম্যাথমেটিক্স। ওই যারা টিউশন করে ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত যারা টিউশন করে তাদের জন্য আবার এটা ইজি হয়ে যায় কোয়ান্ট। আমার জন্য কি হয়েছে, আমিও তো টিউশন করতাম, এই জন্য ইজি হয়েছে। আমি তো ক্লাস 5 থেকে একদম ইয়া পর্যন্ত এসএসসি পর্যন্ত ম্যাথমেটিক্স সায়েন্স এগুলো পড়াইছি, এই জন্য আমার জন্য ইজি হয়েছে। আর আমার বেসিক আগের থেকেই ভালো ছিল। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই আমার প্রায় 6500 ভোকাবুলারি মুখস্থ ছিল। এটা আমি টেস্ট করছিলাম একটা ওয়েবসাইটে যে আমার ভোকাবুলারি রেঞ্জ কত। এটা অবশ্য আমার প্রাইভেট টিউটরদের আর কি কৃতিত্ব বলবো। যাই হোক, এটা নিয়ে আলোচনা না করি, মানে জিআরইর আসলে জিনিসটা হচ্ছে এটা। ভাই হ্যাঁ, কোয়ান্টে ম্যাথমেটিক্স যেগুলো দিবে ওগুলো কি ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স হইতে পারে? এটা এই টাইপের ম্যাথ না, এটা আসলে কি যেমন জিওমেট্রিতে থাকে না, ওই যে আমরা অনেক কি বলে কোন টোন নিয়ে এইসব কাহিনী থাকে না, তো ওগুলা দিয়ে আর কি মানে বেসিক বা তোমার আইকিউ খাটায় খাটায় ম্যাথগুলো করতে হবে। এরকম এমন না যে সূত্র ফেলাইলাম ধমাধম হয়ে গেল, ওইরকম না। বা আমরা যে প্র্যাকটিস করি ইন্টারে বিশাল বিশাল বড় বড় ম্যাথ, এরকমও না, ছোট ছোট, কিন্তু অনেক আইকিউ খাটাইতে হয়। আর সূত্র তো অবশ্যই কাজে লাগবে, আর বেসিকটা খুবই বেশি কাজে লাগে। খুব ভালো বেসিক ডেভেলপ না থাকলে আসলে হয় না। তবে জিআরইর জন্য ধরে নিতে হবে অ্যাটলিস্ট 6 মাস ধরে রাখতে হবে, যে আমার 6 মাস জিআরইর প্রিপারেশনে লাগবে যদি ভালো নলেজ থাকে। আর আইএলসে যদি ভালো হয় রিডিং পার্টে আর হচ্ছে রাইটিং পার্টে, তাহলে জিআরইর প্রিপারেশন 4 মাসের মধ্যেও নেওয়া সম্ভব, যদি টিউশন করার এক্সপিরিয়েন্স থাকে, ম্যাথমেটিক্স পড়ানোর টিউশন এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে জিআরইর প্রিপারেশন 4 মাসে নেওয়া সম্ভব আমার আশা করি। আর আমাদের এগ্রিকালচারের জন্য জিআরইর স্কোর অনেক বেশি লাগে না। আমার একটা বান্ধবী আছে, ও রিসেন্টলি টেনেসি ইউনিভার্সিটিতে গেছে, ও মাত্র জিআরইতে 300 পাইছে, তাও ফুল ফান্ডেডে গেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে। তো ধরে রাখতে হবে যে আমার অ্যাটলিস্ট 300 পাইতে হবে জিআরইতে। আর আমি সার্কুলার দেখছি একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের, ওটা সম্ভবত জাপানের একটা ইউনিভার্সিটির ছিল, ওখানে জিআরই 290 চাইছিল মাত্র। তো এইরকমই, মানে এগ্রিকালচার জন্য এত বেশি লাগে না। যারা ইঞ্জিনিয়ারিং তাদের 320 বা তার উপরে লাগে ইঞ্জিনিয়ারিংগুলোর জন্য, আমাদের 300 পাইলেই যথেষ্ট। যাই হোক, এত মানে একটু আউটসাইড কথা বললাম, কিন্তু এটা আমার কাছে জরুরি মনে হয়েছে, কারণ আমাদের ভবিষ্যৎ টার্গেটটা কি হওয়া উচিত। আমি যে জার্নিটা স্টার্ট করছি আইএলসের মাধ্যমে, তো এটা কি হওয়া উচিত, এই জন্য আমি চাইছি যে এইগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখন আজকে আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসি। আচ্ছা, এখন ইমনের কথাটা বলি। ইমন আর হচ্ছে জিহাদ, ওরা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশনে যাবে। সো এইখানে আসলে বিষয়টা কি হয়, আন্ডার গ্র্যাজুয়েশনে তো 6.5 বা 7 যাই হোক, এই আইএলস স্কোরটা তো একটা ম্যান্ডেটরি বিষয়, কারণ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যদি পড়তে যাইতে হয় তখন আর কি ইংলিশ প্রফিসিয়েন্সি তো জরুরি। কারণ এটা যদি না থাকে অনেক সময় ভিসাই ক্যান্সেল হয়ে যায়, মানে অনেক সময় বললে ভুল হবে, মোস্ট অফ দ্য কেস ভিসা ক্যান্সেল হয়ে যাবে, ভিসা অ্যাপ্লাই করতে পারবে না যদিও ভার্সিটি অ্যাকসেপ্ট করে না কেন। তো ইউনিভার্সিটিগুলোতে আন্ডারগ্রেডে জার্মানিতে ফ্রি, আরও নরওয়েতে ফ্রি, আরও কয়েকটা দেশ আছে যেখানে আন্ডারগ্রেডে ফ্রি। ওখানে তো আইএলস দিলেই যাওয়া যায়, ওখানে জিআরই লাগে না। জার্মানির মানে সব টপ ইউনিভার্সিটির কথা কিন্তু বলতেছি না, জার্মানির টপ ইউনিভার্সিটিগুলোতে জিআরই লাগে।
ও, আর আন্ডার গ্রেডের জন্য জিআরই না, আন্ডার গ্রেডে হচ্ছে এসএটি এক্সাম। তো এসএটি এক্সাম হচ্ছে আন্ডার গ্রেডের জন্য লাগবে ফুল স্কলারশিপের জন্য। এসএটিতে অ্যাটলিস্ট 1400 মার্কস পাইতে হবে 1600-র মধ্যে। 1600 না কত তো জানা যায়, আমি এসএটির ফুল ইয়াটা মনে নেই আমার, দেখি এসএটি ফুল মার্কস কত দেখি। হ্যাঁ 1600-র মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে 1400 থাকতে হবে ফুল ফান্ডের জন্য। এখন এসএটি তো আর চারটিখানি কথা না, জিআরই যেরকম কষ্ট করে অর্জন করতে এসএটিও অর্জন করতে হয়। আপাতত তোমরা ওই আইএলসের চিন্তাই করো, আর যেসব দেশে আছে ফ্রি সেই সব দেশের টার্গেট করো। কোন কান্ট্রি গুলা ভাইয়া ফ্রি? জার্মানি আর ডেনমার্ক শুধু? না, ডেনমার্কে টাকা লাগবে, ডেনমার্কে খরচ আছে। নরওয়েতে ফ্রি আছে, আরও দেখতে হবে, আমার একটু মনে নেই আসলে সব কটা। তবে জার্মানিটাকে ফোকাস করতে পারো। আর জার্মান ল্যাঙ্গুয়েজ কিছুটা শিখতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ, ভাই ইতালিতে কি টিউশন ফিস নাকি তেমন নাই? ইতালি তো ইটালি তো ফ্রি আছে কিছু, আমার মনে আছে ইটালিতেও কিছু ফ্রি আছে ইউনিভার্সিটি। আর হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আহ, যেটা কি জানি বলতেছিলাম ভুলে গেছি, যাই হোক আইএলস। আচ্ছা, তো আইএলস দিয়ে আর কি যেগুলো ফ্রি আছে ওই সব জায়গাগুলো আর কি টার্গেট করতে পারো। আর কি বলবো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে ফোকাস করতে হবে। শুধু যে আইএলস আর একাডেমিক রেজাল্ট দিয়ে যাবো এমন না। ইমন আর হচ্ছে জিহাদ, তোমাদেরকে বলবো তোমরা যদি পারো ডিউক অফ এডিনবার্গটা এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারো। কারণ তোমরা যেহেতু ইউরোপের কান্ট্রিগুলোকে টার্গেট করতেছো, ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডটা সব থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে ইউরোপের কান্ট্রিতে, কারণ এটা প্রিন্স ফিলিপস। এটা মানে কি ভাইয়া? তাই তো জানি না। আচ্ছা যাই হোক, ডিউক অফ এডিনবার্গ একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা হচ্ছে কি, এটা প্রিন্স ফিলিপস প্রথম এটাকে আহ, চালু করছিল। এইটা হচ্ছে চারটা বিষয়ের উপরে আমাদেরকে সার্টিফাই করে। সেটা হচ্ছে আমরা, আমাদের একটা স্কিল আছে, ভালো কোনো স্কিল আছে, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আর হচ্ছে আমরা সেলফ রিলায়েন্ট, মানে হচ্ছে আমরা নির্ভরশীল, নিজের উপর নির্ভরশীল। এই চারটা বিষয়কে সার্টিফাই করে মানে এই একটা অ্যাওয়ার্ড। তার মানে এই একটা অ্যাওয়ার্ড থাকা মানে এই চারটা বিষয়ে তো মানে আমাদের কিছু একটা আছে, আমরা এটা করতে পারবো। আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আর কমনওয়েলথভুক্ত যতগুলো দেশ আছে সেখানে হাইলি প্রেস্টিজিয়াস, অনেক প্রেস্টিজিয়াস এটা। তো এই জন্য আমি বলবো যাদের বয়স 25 বা তার নিচে আছে তারা ডিউক অফ এডিনবার্গ মাস্ট করে রাখেন। মাত্র ব্রোঞ্জ অ্যাওয়ার্ড 2500 টাকায় 6 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ইউরোপের কান্ট্রিগুলোতে খুবই ভ্যালিউ রাখে এটা। আর ইউএসএ কানাডাতেও এখন মানে এটার দাম আছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেখে। যাই হোক, এখন আমরা ক্লাসে চলে যাই। কয়টা বাজে? ভাই হ্যাঁ যেটা বললেন 25 বা 25-এর কম, হ্যাঁ, মানে যাদের এখনো 25 কন্টিনিউ তারাও করতে পারবে? না সরি আমি এটা ভুল বলছি, 25-এর নিচে। আপনার যদি 2 দিনও বাকি থাকে 25 হইতে, তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 25 হয়ে গেলে আর অ্যাপ্লাই করা যাবে না এটা। যেমন আমি যখন ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করছিলাম তখন আমার বয়স ছিল হচ্ছে 24 বছর 7 মাস সামথিং। তো আমি ওপেন অ্যাওয়ার্ড সেন্টার থেকে সরাসরি ওদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি নাই। আমাকে পার্সোনালি ওরা হেল্প করছিল আলাদাভাবে, মানে ওয়েবসাইটের বাইরে থেকে। পরবর্তীতে আমার ওয়াইফ, আমার ছোট ভাই, আমার স্টুডেন্ট, এরকম অনেককে আমি করে দিছি, হেল্প করে দিছি, তাদের একদম সরাসরি ওদের ওয়েবসাইট থেকে করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসে চলে আসি, আর 20 মিনিট আছে এই ক্লাসের। হ্যাঁ আচ্ছা, আপনি যে আমাদের ডিউক অফ এডিনবার্গের অ্যাপ্লাই করার জন্য যে ইমেলটা দিছিলেন, হ্যাঁ, ওই ওইটা ভাই কার মেল ভাই? ওইটা হচ্ছে মানে ওখানকার অ্যাওয়ার্ড লিডারের মেইল। যে আপনার অ্যাওয়ার্ড লিডার হবে, যে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে অ্যাপ্রুভ করবে, তার মেইল আইডি। উনি আমারটা করে দিছে, আমার ওয়াইফ, আমার ভাই, আমার স্টুডেন্টেরটাও করে দিছে, মানে উনি আমার অ্যাওয়ার্ড লিডার ছিল। এই জন্য ওনার সাথে পার্সোনালি একটা ভালো সম্পর্ক হয়েছে। এই জন্য আমি আর কি ওনাদের, আমি হেল্প করতে পারি আপনাদেরকে এই কারণে।
আচ্ছা, এখন আমার মেইন আমাদের এই ক্লাসটার লিঙ্কটায় আর মাত্র 19 মিনিট আমরা এই লিঙ্কটাই করতে পারবো। যদি আমাদের ক্লাসটা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা আবার দ্রুত জয়েন করে ফেলেন। আজকে আমাদের সেকেন্ড ক্লাসের বিষয়বস্তুটা ছিল হচ্ছে টেন্স আর ভার্ব, আর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2-তে কী কী আছে সেগুলোর বিষয়ে আলোচনা করা। এটা আমাদের গ্রামারের ক্লাস স্টার্ট হলো আজকে থেকে। গ্রামারটা আসলে কি আমরা গতানুগতিক কনভেনশনাল মেথডে গ্রামার শিখবো না, আমরা নর্মালি আর কি বেসিক যতটুকু আমাদের জানা দরকার যতটুকু দিয়ে আমরা আমাদের রাইটিং লিসেনিং রিডিংয়ে লাগবে ততটুকুই আমরা শিখবো। আমরা এই যে সংজ্ঞা, তারপরে হচ্ছে কি বলে যেভাবে আর কি আমরা স্কুল কলেজে শিখছি ওই রকমভাবে শিখবো না, সো নো টেনশন। আর এই যে আমি অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে এই ইয়াগুলো ডকুমেন্টসগুলো আপলোড দিয়ে দিছি, প্রতিদিন ক্লাস শেষ হবে এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি বই কিনছেন সবাই? এই যে না বুক ভাই, লিস্টে, কিনি নাই তো। আচ্ছা যখন ক্যামব্রিজের ক্লাস প্র্যাকটিস যখন স্টার্ট হয়ে যাবে তখন বই কিনতে লাগবে। তো আর ভাই কবে কিছুদিন থেকে? এই যে দেখেন ক্লাস 5 শেষ হইলেই 6th ক্লাস থেকেই, মানে এখানে যদিও 6 লেখা কিন্তু আমাদের কিন্তু হিসাবে ক্লাস 7 এটা, যে এই লিসেনিং যখন স্টার্ট হয়ে যাবে লিসেনিং ক্লাসগুলা তখনই কিন্তু আপনাদের বই লাগবে। মানে আর দুইটা ক্লাস গেলেই তখনই আপনাদের বই লাগবে, মানে নেক্সট উইকের পরের উইকে আপনাদের বই লাগবে। হচ্ছে ভাই, পুরনো বলতে 22 সালের 22 এডিশনের একটা বই আছে ভাই, মানে কোন 10 থেকে 11 থেকে 18 পর্যন্ত ভাই, ওইটা দিয়ে কি হবে? অবশ্যই হবে। ওদের কোনো ইয়া নাই, সাল লেটার ভ্যারি করে না এখানে। হচ্ছে বই আছে ক্যামব্রিজের প্র্যাকটিস বইয়ের যে সিকোয়েন্সটা এইটাই যথেষ্ট। এটা কত সালের এটা দরকার নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি 10 বছর আগের বইও হয় তাও কোনো সমস্যা নেই, ওদের এই সিকোয়েন্সটাই আসল। সেম বইয়ের এই সিকোয়েন্সটা সবসময় সেম কোশ্চেন তাহলে সেম থাকে এক সবকিছু। থেকে হ্যাঁ, 10 বই কি হবে? 1 থেকে 10 বুঝি নাই। মানে ক্যামব্রিজের 1 থেকে 10-এর বই আছে না, হ্যাঁ, সব ওইটা কিনে কিনে নেন। ফেলতে হবে তাহলে। হ্যাঁ, আমি কেন সব করতে বলি কারণ হচ্ছে কি আসলে 11 থেকে 19 করলে হয়, কিন্তু আপনারা আমার কাছে মনে হয় আপনারা একটু বেশি করে প্র্যাকটিস করে যান। কারণ কি কম প্র্যাকটিস করলে অনেক সময় কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। কারণ আমার স্টুডেন্ট যারা এক্সাম দিছে আমি সবার কোশ্চেন প্যাটার্ন সেম পাই নাই। আমার কোশ্চেন প্যাটার্নের সাথে অন্যদের কোশ্চেন প্যাটার্নের তফাৎ ছিল। আমি প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা পাইছি, মানে কিছু না কিছু ভ্যারিয়েশন পাইছি। তো এই কারণে আমি এই জন্য 1 থেকে 19 পর্যন্তই প্র্যাকটিস করতে বলবো, কারণ আপনাদের যেহেতু সময় আছে আপনারা বেশি করে প্র্যাকটিস করে যান। কারণ স্কোর কম করে তো লাভ নেই, 24,950 টাকা কিন্তু কম না। এত বড় একটা টাকা দিয়ে আপনি যদি স্কোর কম পান তখন তো সমস্যা। এই জন্য 1 থেকে 19 পর্যন্তই বলি যে সবকটাই কিনে সবকটাই প্র্যাকটিস করতে। আরেকটা এক্সট্রা একটা বই আছে যে প্র্যাকটিস টেস্ট +3, এটা ক্যামব্রিজের বই না, কিন্তু তাও আমি এটা কেন প্র্যাকটিস করতে বলি, এটা একটু হার্ড। এই হার্ড বইটা প্র্যাকটিস করলে দেখা যায় মেইন এক্সামের কোশ্চেনগুলো একটু একটু সহজ লাগবে। আর এই ক্যামব্রিজের অফিসিয়াল গাইড যেটা, এটার মধ্যেও 8টা টেস্ট আছে। 8টা টেস্ট আছে এই ভাই অফিসিয়াল গাইডটা। হ্যাঁ, আপনি প্র্যাকটিস দিবেন কোন বই থেকে? আমরা আমার পুরা পুরা ইয়াতে জার্নিতে এই অফিসিয়াল গাইড প্র্যাকটিস টেস্ট +3 এই যে ক্যামব্রিজের 19 সব কটা শেষ করব। কথা ক্লিয়ার? ভাই হ্যাঁ, সো আমাদের এই পূর্ণ জার্নি আমার কমিটমেন্ট হচ্ছে আপনাদের মেইন এক্সামের আগ পর্যন্ত আমি সাপোর্ট দেবো আপনাদেরকে, কিন্তু প্র্যাকটিস আপনাদের করতে হবে। এটা আমি ধরে ধরে শিখাই দিতে পারবো না প্রত্যেকটা বই। আমি প্রবলেম সলভ করতে পারি, কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আপনাদের শিখাই দিলে আপনাদের কোনো লাভ নেই। আপনাদের নিজেদের টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। অফিসিয়াল গাইড পর্যন্ত আমি আপনার সাথে আসি, কিন্তু যখন 1 থেকে 19 করবেন
এখানে আমি শুধু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, কিন্তু এই কাজগুলো আপনাদেরই করতে হবে, ক্লাসগুলো মানে আমাদের প্রত্যেক সপ্তাহে লাইভ সেশন থাকবে আপনাদের প্রবলেম সলভিং এর জন্য। এই সপ্তাহের মধ্যে যতগুলা বইয়ের যতগুলা টেস্ট কমপ্লিট করতে হবে এগুলো আপনাদের নিজেদের টাইম ধরে করতে হবে। এটা আস্তে আস্তে আসবে, সো এখন টেনশনের কিছু নাই। তবে আগামী সপ্তাহে মানে নেক্সট যে 2টা ক্লাস আছে তারপরে কিন্তু বইগুলা লাগবে। সো একসাথে বই কিনলে কিন্তু, যারা বই কিনবেন একসাথে কিনলে একটু কম কম খরচ হয়, তো এই কারণে বলি যে একসাথে কিনেন, যার যে কয়টা লাগবে আর কি। যার যে কয়টা আছে তো আছে, আর বাকি যে কয়টা লাগবে সেগুলো কিনে নিন। আর এই যে কিরণপ্রীত কর মেকার, ওনার হচ্ছে রাইটিংয়ের যে 2টা বই আছে, গ্রাফ আর এসে, আর স্পিকিংয়ের যে বইটা আছে, এই তিনটা বই কিনেন। আর ওরা আবার রিডিংয়ের বই কিনতে চান না, রিডিংয়ের বই তো দরকার নেই, কারণ আমরা ওগুলো রিডিং তো ক্যামব্রিজ থেকেই প্র্যাকটিস করব রিডিং। কিন্তু এই তিনটা বই লাগবে মেকারের। আর এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো, যে নিচের ফ্রি ম্যাটেরিয়ালগুলো যখন লাগবে তখন দিব, এখন একবারে দিব না কিছু। গ্রামারের যে বেসিক নোট যেটা বলছি না, এইটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের ভিতরেই নোটগুলা থাকবে। এই যে এখানে যেমন গ্রামার ভার্ব আর টেন্সটা এখানে আছে, এই নোটগুলা এই অ্যাসাইনমেন্টের মধ্যেই পেয়ে যাবেন, যখন যে ক্লাস গ্রামারের হবে এই অ্যাসাইনমেন্টের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আর কয় মিনিট আছে দেখি, আর 12 মিনিট আছে। আচ্ছা, গ্রামার আজকে আমাদের ভার্ব আর টেন্স নিয়ে আলোচনার বিষয়। ভার্বের আমাদের মূল বিষয়টা হচ্ছে ভার্বগুলোকে চেনা। ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, মানে কোনো কাজের নাম, মানে সরি নাম বলবো, কাজগুলাকে যে ওয়ার্ড দিয়ে আমরা এক্সপ্রেস করি আর কি, অ্যাকশনগুলাকে। যেমন এখানে কতগুলো টাইপ আছে, এটা গতানুগতিক টাইপ নিয়ে আলোচনা করতেছি না, আমি জাস্ট চেনার জন্য কোন ওয়ার্ডটা কোন ভার্ব, আর ওই ওয়ার্ডটা আসলে ভার্ব কিনা সেটা চেনার জন্য আপনাদেরকে আসলে এই 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 কোর্স মানে এই গ্রামারের ক্লাসগুলো রাখা। এগুলো আপনাদের মেইনলি লিসেনিং এবং রিডিং এবং রাইটিং তিনটাতেই লাগবে, স্পিকিংয়ে তো অবশ্যই লাগবে। সো কীভাবে এই গ্রামারটা কাজে লাগবে সেটা আপনারা যখন লিসেনিংয়ে ক্লাস করব তখন কিন্তু আপনাদের দেখাই দেবো। সো লিসেনিং রিডিং রাইটিংয়ের ক্লাসের আগে এই গ্রামারের সম্পর্কে খুব দক্ষ হইতে হবে আপনাদেরকে, গ্রামারটা খুব দক্ষ হতে হবে। আচ্ছা দেখো, অ্যাকশন ভার্বগুলো কি? এক্সপ্রেস ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশনস। যেমন ফিজিক্যাল অ্যাকশন অথবা মেন্টাল অ্যাকশন, যেমন রান, এটা একটা ফিজিক্যাল অ্যাকশন মানে দৌড়ানো। থিঙ্ক মানে চিন্তা করা, এটা হচ্ছে মেন্টাল অ্যাকশন। ইট মানে খাওয়া, এটাও ফিজিক্যাল অ্যাকশন। যেমন একটা সেন্টেন্স দিয়ে বোঝাই, শি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন দৌড়ায়, এইটা জাস্ট অ্যাকশন ভার্ব। তাহলে রান এখানে তাহলে কি হলো, আমাদের একটা প্রাইমারি ভার্ব, অ্যাকশন ভার্ব। আচ্ছা, এরপর লিঙ্কিং ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, তারপর সিএম, বিকাম, এই টাইপের ভার্বগুলো হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, যেটা কিনা একটা সেন্টেন্সের মানে সাবজেক্টের সাথে সাবজেক্টের যেসব কমপ্লিমেন্ট আছে, অবজেক্ট বা বাকি যা আছে এগুলাকে লিঙ্ক করে, সেই টাইপের ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন দেখেন, হি ইজ আ ডক্টর, এখানে ইজ ওয়ার্ডটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে। যেমন হি হচ্ছে সাবজেক্ট, মানে যার বিষয়ে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, এবং যে কথাটা বলা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ, এ ডক্টর। তো এই দুইটা, এই যে সাবজেক্ট এবং সাবজেক্টের যে কমপ্লিমেন্ট এ ডক্টর, তো এইটাকে লিঙ্ক করছে ইজ। তো এখানে ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তারপর আই হ্যাভ আ পেন, তো এখানেও হ্যাভটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তো এখন কথা হচ্ছে ইজ, হ্যাভ, এগুলো তো অক্সিলারি ভার্ব। এই যে ইজ, হ্যাভ, এগুলো তো অক্সিলারি ভার্ব, কিন্তু কখন এটা অক্সিলারি কখন এটা হচ্ছে প্রাইমারি সেটা বুঝতে হবে। লিঙ্কিং ভার্ব হিসেবে আমি ইজগুলো কিন্তু হচ্ছে প্রাইমারি, মানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, কারণ দেখেন এটা এখানে লিঙ্ক করতেছে এই জন্য। কিন্তু আর অক্সিলারি ভার্ব হিসেবে, অক্সিলারি মানে হেল্পিং, মানে যেটা মেইন ভার্বকে হেল্প করে, প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন দেখেন, ইজ, হ্যাভ, উইল, ক্যান, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। শি ইজ গোয়িং টু স্টোর, এই সেন্টেন্সটার মধ্যে ইজ গোয়িং, এইটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য ভার্বটা, মানে প্রিন্সিপাল ভার্ব। তো এইটাকে হেল্প করতেছে ইজ, কিভাবে? এটা একটা সময়কে এক্সপ্রেস করতেছে, মানে যেমন যে শি ইজ গোয়িং টু দ্য স্টোর, এখানে এখন সে
স্টোরের দিকে যাচ্ছে, স্টোরে যাচ্ছে। তো এই টাইমটা বা এই টেন্সটাকে বোঝানোর জন্য এই ভার্বটাকে হেল্প করতেছে কে? এই ইজ। এই কারণে এই ইজটা এখন অক্সিলারি। এটার ব্যবহারের উপর ডিপেন্ড করবে এটা কোন টাইপের। আপনারা খালি জাস্ট বুঝে রাখেন যে কোনটা ভার্ব। আচ্ছা, এরপরে আসি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি, যেটা রিকোয়ার আ ডিরেক্ট অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। মানে কোনো একটা সেন্টেন্স ধরেন, এটাতে এই ভার্বটার মিনিংটাকে এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য অবশ্যই একটা অবজেক্ট লাগবে। যেমন দেখেন, বাই, থ্রো, সেন্ড, এখানে এই তিনটা ওয়ার্ড এগুলো হচ্ছে ট্রানজিটিভ। কেন? যেমন দেখেন, শি বট, যদি এইটুক বলতাম মানে সে কিনেছিল, তখন আমাদের মধ্যে কোশ্চেন আসে যে কি কিনেছিল। এই আকার যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু এটা অপূর্ণ থাকতো, এই সেন্টেন্সটা কোনো মিনিংফুল সেন্টেন্স হইতো না। সে কিনেছিল, কি কিনেছিল আমি যদি না বলি তাহলে এটা অপূর্ণ থাকে, এটার মিনিংটা অপূর্ণ থাকে। এই জন্য অবশ্যই এখানেও কি হয়েছে, একটা অবজেক্ট দরকার হয়েছে এটার মিনিংটা এক্সপ্রেস করার জন্য। সে একটা গাড়ি কিনেছিল। তো এই কারণে এইখানের যে ভার্বটা ছিল বট, সেটা কি হলো, এটাকে ট্রানজিটিভ ভার্ব বলতেছে। ইনট্রানজিটিভ ভার্ব কি? এখানে আসলে ডু নট রিকোয়ার ডিরেক্ট অবজেক্ট, কোনো অবজেক্ট দরকার নেই এটার এক্সপ্রেস করতে, এটার অর্থ প্রকাশ করতে। যেমন দেখেন, অ্যারাইভ, স্লিপ, ক্রাই, এরকম একটা উদাহরণ দিছি। যেমন দ্য বেবি ক্রাইড লাউডলি। এখানে আমি যদি লাউডলি ওয়ার্ডটা নাও দিতাম, এই অবজেক্টটা নাও দিতাম, তাহলে দ্য বেবি ক্রাইড, বাচ্চাটা কান্না করেছিল, এটাই যথেষ্ট এটার অর্থটা প্রকাশ করার জন্য। যদিও এখানে লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য বেবি ক্রাইড লাউডলি, বাচ্চাটা জোরে কান্না করেছিল, এইটুকুই আমি এটার অর্থ কিন্তু ভালো করে বুঝে গেছি। মানে এই কথাটা শোনার পরে আমার কিন্তু আর কোনো আকাঙ্ক্ষা নাই পরবর্তী কিছু শোনার জন্য, কারণ এই একটা সেন্টেন্স এটার মানে এটা সাকসেসফুলি এটার মিনিংটা অ্যাকমপ্লিশ করতে পারছে। এবার অক্সিলারি তো বলেছি, মোডাল অক্সিলারি কোনগুলো সেটা তো আমরা জানি আশা করি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সবই হচ্ছে মোডাল অক্সিলারি। হ্যাঁ, এইটা সাধারণত কি কারণে ব্যবহার হয়? অ্যাবিলিটি, তারপর পারমিশন, তারপর পসিবিলিটি, অব্লিগেশন, এই টাইপের বিষয়গুলোকে এক্সপ্রেস করতে আর কি মডাল অক্সিলারি লাগে। যেমন আমি যখন বলি মে আই কাম ইন, এখানে হচ্ছে পারমিশনের জন্য মে ওয়ার্ডটা আমি ইউজ করি। আবার হচ্ছে অ্যাবিলিটি, যে ক্যান ইউ ডু ইট, এরকম যখন বলি তখন কি ক্যান ওয়ার্ডটা হচ্ছে অ্যাবিলিটি প্রকাশ করার ক্ষেত্রে লাগতেছে। এরকম ইউ মাস্ট ডু ইট, এখানে হচ্ছে যেমন অব্লিগেশন। আবার হচ্ছে মে ওয়ার্ডটা কিন্তু পসিবিলিটির ক্ষেত্রেও ইউজ হয়। এরকম আছে। দেখ, যেমন একটা সেন্টেন্স থেকে ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক, এখানেও একটা অব্লিগেটরি একটা দিছে, মানে উচিত। ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক, এখানে উচিত হিসাবে ব্যবহার হয়েছে শুড ওয়ার্ডটা, এই ভার্বটা। তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল মানে কি? ফ্রেজ মানেই হচ্ছে যখন দুই বা ততোধিক ওয়ার্ড মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করবে, এইটাকে আমরা ফ্রেজ বলতেছি। আমরা যখন ফ্রেজ এন্ড ইডিয়ম পড়ছিলাম না ছোটকালে স্কুল কলেজে, তো ওখানে কিন্তু দেখছি যে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মতো কাজ করে। যেমন কনসিস্ট অফ মেইন ভার্ব কম্বাইন্ড উইথ প্রিপোজিশন অর অ্যাডভার্ব, মানে মেইন ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব মিলিত হয়ে এরকম ফ্রেজগুলো তৈরি করে। যেমন গিভ, দেখেন গিভ হচ্ছে মেইন ভার্ব, আর এই আপ এটা হচ্ছে প্রিপোজিশন। টেক মেইন ভার্ব, অফ হচ্ছে প্রিপোজিশন। লুক মেইন ভার্ব, আফটার হচ্ছে প্রিপোজিশন। যেমন দেখুন, শি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ছেড়ে দিয়েছিল। এখানে গেভ ওয়ার্ডটাকে যদি আমি আপ ওয়ার্ডটা না দিতাম তাহলে কি হতো, সে স্মোকিং দেয়, এটা কোনো মিনিংফুল হয় না। তো গেভ আপ ওয়ার্ডটা আসলে একটা অর্থ করতেছে যে ছেড়ে দেওয়া বা হচ্ছে ত্যাগ করা। তো এখানে গেভটা হচ্ছে মেইন ভার্ব আর আপটা হচ্ছে একটা প্রিপোজিশন, এই দুইটা মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব।
এখন আসি রেগুলার আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে যেসব ভার্বগুলোতে আমরা ইডি অথবা ডি যোগ করে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে প্রকাশ করতে পারি, যেমন ওয়াক, ওয়াকড, প্লে, প্লেইড। যে আমরা ডি অথবা ইডি যোগ করে যেগুলো আর কি করি, যেটাকে আমরা উইক ভার্বও বলি। আমরা কনজাংশন অফ ভার্ব যখন পড়ছিলাম ছোটোকালে স্কুল কলেজে, তখন আর কি এটা পড়ছি, উইক ভার্ব হিসেবে পড়ছি। রেগুলার ভার্বগুলো হচ্ছে ডি অথবা ইডি যোগ করে আমরা এটা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে এক্সপ্রেস করতে পারি। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলোর কিনা আলাদা আলাদা ওয়ার্ড লাগে মানে এক্সপ্রেস করার জন্য, যেমন গো, ওয়েন্ট, গান। তো গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট পাস্ট পাস্ট, তারপর গান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, এরকম। এটা হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব যেটাকে বলি। এরপর সে স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব কোনগুলো? এক্সপ্রেস স্টেটস অর কন্ডিশনস রাদার দ্যান অ্যাকশন। মানে এই ভার্বগুলো অ্যাকশনের না বুঝিয়ে কি বোঝায়, কন্ডিশন বোঝায় অথবা হচ্ছে কোনো স্টেট বা অবস্থা বোঝায়। যেমন দেখেন, বিলিভ, নো, লাভ, এগুলো কিন্তু কাজ, বিশ্বাস করা, জানা, ভালোবাসা, এই ওয়ার্ডগুলো কাজ, কিন্তু এগুলো কিন্তু আসলে মেইনলি কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কিন্তু অবস্থা বোঝাচ্ছে অথবা কন্ডিশন বোঝাচ্ছে। যেমন দেখেন, আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক, তা আমি বিশ্বাস করি কিসে, কঠিন পরিশ্রমে বা কঠোর পরিশ্রমে। তো এখানে বিলিভটা, বিশ্বাস করাটা, এটা একটা স্টেট বা একটা অবস্থার কথা বোঝাচ্ছে। সো এই টাইপের ভার্বগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। এই যে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই ইমন বা জিহাদ, তোমাদের কোনো সমস্যা আছে? হ্যালো, ঘুমাই গেছো? না ভাইয়া, ঘুমাই নাই, তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো ছোটকালের জিনিস তো, কিন্তু ছোটকালের জিনিস বলে যে আমরা অবহেলা করি দেখে জায়গা মতো কাজে লাগে না পরে। তো এই কারণে আর কি একটু জাস্ট আলোচনা করলাম। যখন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব তখন আমাদের এটা ভালো করে পড়ে নিতে হবে। পড়তো এই কারণে যাতে হচ্ছে আমরা যখন এই ওয়ার্ডগুলোকে আমাদের সেন্টেন্সের মধ্যে দেখবো, তাহলে যেন বুঝে যাই যে আসলে এই ভার্বগুলো আসলে এগুলো যেন ভার্ব, আমরা যেন এটা যেন বুঝতে পারি। এই কারণে আর কি এটা আলোচনা করা। আমরা আরেকটা লিংক দিচ্ছি, তো আমরা এটা কেটে এখন আরেকটা লিংক দিচ্ছি, ওখানে জয়েন করেন। স্ক্রিন শেয়ার করতেছি। ভাই এখন আছেন কোথায় ভাই? হ্যাঁ, বুঝি নাই। কোথায় থাকেন, মোহাম্মদপুর ভাই? হ্যাঁ, মোহাম্মদপুর। কথা কেমন হলো? না ভাই, এখন আমার চার্জ কম, কথা কম, এগুলি পরে বলি। আচ্ছা যাই হোক, টেন্স। এখন আমাদের বিষয়টা হচ্ছে টেন্স। আমার ক্লাস স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, টেন্স আমরা ছোটবেলা থেকে পড়ছি, আমাদের আসলে টেন্স সংজ্ঞা সহ আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। তো কি দেখে টেন্স বুঝবো সেটা খালি জানলেই হবে। আমাদের আসলে দেখার বিষয় হচ্ছে যে প্রেজেন্টের যে চারটা বিষয়, সেটা আসলে কি দেখে বুঝবো। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল যেটা, সেটাতে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। আমি একটু আগে অক্সিলারি ভার্ব বলতে কোনগুলো বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, তারপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে যত মডালগুলো আছে যেগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বগুলো থাকবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিটে, ইভেন পাস্ট ইনডিফিনিটেও অক্সিলারি ভার্ব থাকবে না। কিন্তু তফাৎটা কোথায় হয়? কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে যে ভার্বটা থাকে, যে বুক, সরি কি বল, রিডস, যে ভার্বটা থাকে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। আর ওই আর পাস্ট ইনডিফিনিটে সেই ভার্বটা কি হবে, পাস্ট ফর্মে থাকে, পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকে। এইটা দেখে তাহলে বুঝবো কোনো একটা সেন্টেন্স, যেমন যে শি রিডস বুকস এভরি ইভিনিং, এই যে সেন্টেন্সটা, এখানে যে ভার্বটা, সেখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতেছি না, আমরা শুধু প্রিন্সিপাল ভার্ব দেখতেছি। আর ভার্বটাকে কি দেখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে দেখতেছি। সো এই কারণে আমি বললাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, এখানে অ্যাম, ইজ, আর থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে। আমি যদি অ্যাম, ইজ, আর দেখি, সঙ্গে সঙ্গে বুঝে নেবো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে।
আর কি থাকবে, এই যে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি থাকবে। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক। এটার অর্থ দেখেন, তারা পার্কে ফুটবল খেলছে, মানে বর্তমানে খেলা চলতেছে, এই টাইপের হলো। আর প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে, হ্যাভ আর হ্যাজ। হ্যাভ হ্যাজ দেখলেই বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, ঠিক আছে, কমপ্লিটেড। ভার্ব প্রিন্সিপাল ভার্বটা কি হবে, পাস্ট ফর্মে থাকবে। আচ্ছা যাই হোক, আর সরি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অলওয়েজ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। এবার পাস্ট ইনডিফিনিটে আমরা কি বলছিলাম, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তবে প্রিন্সিপাল ভার্বটা কি হবে, পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকবে, ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা বলি। আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, আর এটাতেও ভার্বের সাথে আইএনজি থাকবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, আর ওই যে যেটা বললাম হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কেউ যদি ভার্বের মানে কনজুগেশন অফ ভার্বে দুর্বল থাকেন, তারা আপনারা অবশ্যই কনজুগেশন অফ ভার্বটা কোন একটা বই থেকে পড়ে নিন, যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, বিশেষ করে আমি যে একটু আগে যে আলোচনা করছি এই বিষয়গুলো পড়ে নিন, কারণ লেখার সময় যেন ভুল না হয়। মানে ধরেন যে যে বিষয়টা যে গো, এখন গোর এটা হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এখন আপনি যদি গো এর জায়গায় হচ্ছে গোড লেখেন, তখন কিন্তু ভুল হয়ে যাবে। সহজভাবে বুঝাইলাম আর কি। এর জন্য কনজুগেশন অফ ভার্বে যদি কারো প্রবলেম থাকে, কনজুগেশন অফ ভার্বটা ভালো করে কোনো একটা বই দেখে পড়ে নিন। আর একটা বিষয় হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো একটা বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব ভালো করে পড়ে নিন, এটা কিন্তু অবশ্যই দরকার, মানে লিস্ট করে। যদিও সামনে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে, হ্যাড বিন। পারফেক্ট কন্টিনিউয়াস গুলোতে কিন্তু একটা বিষয় আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি হয়। কেন হয় আমি বলি। আপনারা কিন্তু ছোটবেলায় হয়তো শিখছেন যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হবে। আমরা যখন ওই যে রাইট ফর্ম অফ ভার্বস পড়ছি, তখন ওখানে একটা রুলস কিন্তু এটা পড়ছি, যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হবে। এখন আপনারা একটা দেখেন একটা জিনিস, দে হ্যাড বিন ওয়েটিং ফর আওয়ার্স বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। এই সেন্টেন্সটার মধ্যে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন এখানে একটা ভার্ব, ওয়েট আরেকটা ভার্ব। যেহেতু এই সিম্পল সেন্টেন্সটার মধ্যে দুইটা ভার্ব আছে, বি আর হচ্ছে ওয়েট। এখানে বি আর ওয়েট, আমি ডাবলি এটা কেটে দিলাম, আর ওয়েট এটা কেটে দিই, দাঁড়ান। হ্যাঁ, এই দুটা হচ্ছে এই দুটা ভার্বের বেস ফর্ম, বি ভার্ব আর হচ্ছে ওয়েট ভার্ব। ওয়েট একটা প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব একটা আছে। তো এই দুইটা ভার্ব কেন কি হইলো, আমি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি বলছিলাম, হ্যাভ হ্যাজ হ্যাডের পরের ভার্ব অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে বি কে আমি যদি পাস্ট পার্টিসিপল বানাই, তাহলে বিন হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এই সেন্টেন্সে যেহেতু দুইটা ভার্ব আছে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সো এখানে ওয়েটটা কি হয়ে যাবে, ওয়েটিং হয়ে গেল। এই সিম্পল জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন। এই কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অলওয়েজ কি হয়, এই যে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল বসে, আর আমরা কখনোই শ্যাল ইউজ করব না, কারণ শ্যালটা ব্রিটিশ ক্ষেত্রে ইউজ হয়, তাও আবার সব সময় ইউজ হয় না। তো বর্তমানে সবাই উইল ব্যবহার করে, শ্যালের কথা ভুলে যান, মনে করেন যে শ্যাল নাই। আর শ্যাল থাকলেও মনে করবেন যে ইউ মাইট ওয়ান্ট টু প্লাগ ইন ইউর পিসি। আচ্ছা, সব সমস্যা আজকেই হলো, যাই হোক। ঝামেলা, একটু ওয়েট করেন, রিজিউম করি যতটুকু চলে।
তো ফিউচারের বিষয়গুলো এরকমই। ফিউচার টেন্স শ্যাল উইল, মানে শ্যালের কথা ভুলে যাবো আর কি। আর শ্যাল বি, উইল বি, বি থাকবে, শ্যাল বি, উইল বি। এটার ক্ষেত্রে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। এখানে একটা বিষয় দেখেন, এই যে মডাল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের মানে কী বলে বেস ফর্ম বসে, এই জন্য দেখেন উইলের পরে বি হয়েছে। আবার এখানেও কিন্তু দেখেন দুইটা ভার্ব আছে, দেখে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়েছে, স্টাডিং। আবার এই দেখেন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্টে। তো উইল হ্যাভ, এখানে হ্যাভ এর পরে যে বলছি সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এই জন্য ফিনিশড হয়েছে। তো এইসব টুকটাক বিষয়গুলো একটু খেয়াল করে পড়তে হবে, মানে আপনাদের বুঝে নিতে হবে, এই বেসিকগুলো আপনাদের মাথায় একদম সেট করে নিতে হবে, যাতে কখনোই আমাদের লিখতে গেলে ভুল না হয়। কারণ রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামার মিস্টেকটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। আচ্ছা, আমাদের এবার ওই যে গতবার যেরকম করছিলেন, এইবারও এই টপিকগুলোতে আপনাদের ভিডিও বানাবেন। আমাকে কিন্তু অলওয়েজ মানে 2টা ভিডিও দিবেন, সরি 2 মিনিটের একটা ভিডিও দিবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে হলেও আমাকে ভিডিও দিবেন আপনারা ক্লাস করে। আর কি বলে, এইবারে এই যে অনেকগুলো টপিক দিচ্ছে, যেমন অ্যানিমাল, বার্ড, ফ্রুট, ফ্লাওয়ার, কালার আর ডিশেস। ডিশেস বলতে হচ্ছে খাবার, মানে কোনো তরকারি রান্না বা আপনাদের যেটা পছন্দ। এটার বিষয়টা কি ফেভারিট ডিশ অথবা ফেভারিট কালার, এই টাইপের। প্লাস হচ্ছে স্পেশাল ইন ইয়োর কান্ট্রি, কোনো স্পেশাল অ্যানিমাল আছে কিনা। আমাদের যেরকম ন্যাশনাল অ্যানিমাল আছে টাইগার, তারপর ন্যাশনাল বার্ড আছে ম্যাকপাই, ফ্রুট, তারপর ফ্লাওয়ার, এগুলো ন্যাশনাল যেগুলো বিশেষ করে সেগুলো পড়বেন। কারণ যদি ন্যাশনাল বার্ড নিয়ে কিছু বলতে বলে তখনও যেটা বলতে পারবেন, অথবা এমন যদি বলে যে এমন কোনো বার্ড যেটার কোনো স্পেশালিটি আছে কিনা, তখন কিন্তু আপনারা বলতে পারবেন ইজিলি। সরি। আচ্ছা, এটার জন্য আপনার বেশি সেন্টেন্স লাগবে না, অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স দিলেও হবে। 10টা সেন্টেন্স দিয়ে আর কি আপনারা ই করেন। তো এটা দিয়ে আপনারা আমাকে সেন্টেন্স লিখে আমাকেও ছবি পাঠাবেন আর একটা ভিডিও করে পাঠাবেন। আপনারা লাইনে থাকেন, আমি আবার জয়েন করব। আমার এই পিসিটা, ওই পিসিটা অন হইলে আমি তখনই ওইটা দিয়ে জয়েন করব। আপনারা লাইনেই থাকেন, কারণ আপনাদের এক্সাম নিব, তো এক্সাম বলি সরি আপনাদের কোশ্চেন করব গত ক্লাসের জন্য। ঠিক আছে ভাইয়া। ভয়ের কিছু নাই এখানে। একজন আরেকজনের সামনে ইয়াটাকে লজ্জা মনে করা যাবে না, কারণ এখন সবাই দুর্বল মনে করব আমাদেরকে, কিন্তু আস্তে আস্তে আমরা স্ট্রং হব। আর এই লজ্জা অফকোর্স এবং ভাইয়া। ভয়টা, হ্যাঁ লজ্জা এবং ভয়টা কাটাইতে হবে। লজ্জা এবং ভয়টা কাটাইলে দেখবেন যে অনেক ইয়া হবে। এই বিশেষ করে মেইন এক্সামে আপনাদের ভয় লাগবে না। ক্লাস রেকর্ড এখানে অফ করে দিতেছি।